আজকে আমরা একটি কাল্পনিক মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজব। মহাভারতের যারাই পরীক্ষিতের কাহিনীটি পড়েছেন তাদের মধ্যে যারা বাস্তবধর্মী তারা বেশিরভাগই বলেন এটা একটি কাল্পনিক কাহিনী। তো আসুন সেই কাল্পনিক কাহিনীরই কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজব। আজকের ভিডিওটা দেখার আগে যারা পরীক্ষিতের মৃত্যুর পার্ট 1 এবং পার্ট 2 দেখেননি তারা অবশ্যই দেখে আসুন, তাহলে এই ব্যাখ্যাগুলো বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম মহাভারতে এরকম অনেক কাহিনী রয়েছে যে কাহিনীগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আবার এমন অনেক কাহিনী রয়েছে যে কাহিনীগুলোতে রূপকের নেওয়া হয়েছে। তো এই রূপক যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই কাহিনীগুলো আপনার কাছে বাস্তবসম্মত বলে মনে হবে না। যেমন ধরুন পরীক্ষিতের মৃত্যু। তো প্রথমেই আমরা দেখতে পাই যে রাজা পরীক্ষিত পিপাসার জন্য জল চাই বা হরিণটির খোঁজার জন্য হরিণটি দেখেছে কিনা তা জানার জন্য শ্রমিককে প্রশ্ন করে। তো শ্রমিক মুনি কোনো উত্তর না দেওয়ার জন্য পরীক্ষিত রেগে গিয়ে তার গলায় একটা মৃত সাপ ঝুলিয়ে দেয়। তো এটা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কি কোনো বাস্তবধর্মী ব্যাপার? একজন ব্যক্তি রেগে গিয়ে একটা একটা বয়স্ক মুনি ব্যক্তি যিনি কিনা ধ্যানরত তপস্যারত তার গলায় সাপ দিয়ে দেবে? একজন রাজার পক্ষে যিনি কিনা পাণ্ডব বংশেরই একজন ব্যক্তি, অর্জুনের নাতি, যার মধ্যে বংশ পরম্পরায় কিছু তো গুণ বিদ্যমান থাকবেই না, তো ইনি এই কাজটা করতে পারে? এখানে একটা রূপকের হয়তো আশ্রয় নেওয়া হয়েছে। এটা হচ্ছে এরকম যে যখন পরীক্ষিত শ্রমিক মুনিকে পিপাসার জন্য জল প্রার্থনা করছে বা তার সেই হরিণটার খোঁজ নিতে কিছু প্রশ্ন করছেন যে হরিণটা কোথায় গেছে, হরিণটা দেখেছে কিনা, তো তার উত্তরে শ্রমিক মুনি কোনো কথাই বলেনি। মৃত সাপ যেমন কোনো নড়াচড়া করে না, কোনো কথা বলে না, কোনো হেলদোল থাকে না, ঠিক শ্রমিক মুনিরও ব্যবহারটা আচরণটা ঠিক মৃত সাপের মতো ছিল। সেই জন্যই মহাভারতের কবি বলেছেন যে পরীক্ষিত তার গলায় মৃত সাপ রেখে দিয়েছেন, যেন মৃত সাপের মতনই শ্রমিক মুনি তার আচরণ ব্যবহারটা করেছেন। যাই হোক, নেক্সট 2 নম্বরে আমরা জানতে পারি যে শ্রমিক মুনির পুত্র সিঙ্গি তার বন্ধু কৃষ, এই কৃষের কাছে যখন সিঙ্গি মুনি জানতে পারলো যে তার পিতা শ্রমিকের গলায় মহারাজা পরীক্ষিত সাপ দিয়ে দিয়েছেন, তখন তিনি অভিশাপ দিলেন যে 7 দিনের মাথায় তক্ষক নাগ পরীক্ষিতকে দংশন করবে। তো এখানে আপনার প্রশ্ন হতে পারে যে সিঙ্গি মুনি এতটা কনফিডেন্স কি করে হলো যে 7 দিনের মাথায় পরীক্ষিতকে হত্যা করবে? দেখুন, ব্যাপারটা এরকম হতে পারে যে যখন কৃষের কাছে শুনলো, উনি সঙ্গে সঙ্গে তার অপর কোনো এক শিষ্য বা অপর কোনো একজন ব্যক্তির মাধ্যমে তিনি তক্ষকের কাছে খবর পাঠালেন যে হে তক্ষক, আমি তোমাকে বিপুল পরিমাণে ধন সম্পত্তি দেবো, তুমি যা চাও তোমাকে তাই দেবো, তুমি 7 দিনের মাথায় পরীক্ষিতকে হত্যা করবে, আমি পরীক্ষিতের বদলা চাই। এরকম হয়তো কিছু কাজ সিঙ্গি করেছিলেন। দেখুন, পিতার গলায় মৃত সাপ দিয়ে দেওয়ার ফলে ওই ব্যক্তিটাকে হত্যা করতে হবে এমন রাগী ব্যক্তি হয়তো বর্তমান সময়েও দেখা যাবে না। এখানে সিঙ্গি পরীক্ষিতকে হত্যা করতে বলল, তার কারণ হচ্ছে পরীক্ষিতের সঙ্গে সিঙ্গির হয়তো একটা আগের কোনো শত্রুতা ছিল। হয়তো এমনও হতে পারে যেহেতু পরীক্ষিত রাজা, পরীক্ষিতের কাজকর্মে সিঙ্গি খুশি নয়। সিঙ্গি বা ব্রাহ্মণ সম্প্রদায় চাইছিলেন পরীক্ষিতকে সিংহাসনচ্যুত করতে। তো সিংহাসনচ্যুত করতে গেলে পরীক্ষিতকে হত্যা করতে হবে, নাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। এমনও হতে পারে যে পরীক্ষিত যেহেতু কলিকে মদ, জো, সোনা দানা, মেঘ এইসব জায়গায় কলিকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ পরীক্ষিতের রাজ্যে এই মদ, জুয়া, এইসবের আসর বস্তু, বেশি বেশি করে মদের দোকান বা বেশ্যালয় তৈরি হয়েছিল, যেটা একজন ব্রাহ্মণ অর্থাৎ সিঙ্গির মতন ব্যক্তির কাছে যেটা খুবই অপছন্দনীয় ছিল। তাই সিঙ্গি বা ব্রাহ্মণ সম্প্রদায় চাইছিল এই পরীক্ষিতকে, যে কিনা অধার্মিক কাজকর্ম বেশি বেশি করছে, সেই অধর্ম কাজকর্মকে প্রশ্রয় দিচ্ছে, তো সেই রাজাকে আর সিংহাসনে রাখা যাবে না, তাই হয়তো এই অভিশাপ দিয়েছিল। আর এই অভিশাপের কথা শোনার পর শ্রমিক মুনি বললেন যে পুত্র, তুমি এই কাজটা ঠিক করোনি। তো
তখন সিংহী বলে যে হে পিতা, আমার অভিশাপ তো বৃথা যাবে না, এটা তো হবেই। তখন শ্রমিক বলে হ্যাঁ পুত্র, আমি জানি যেটা হবে। তার মানে এখানে সিংহী বলতে চাইছে যে পিতা, আমি অলরেডি খবর পাঠিয়ে দিয়েছি তক্ষকের কাছে, অলরেডি আমি দূত পাঠিয়ে দিয়েছি তক্ষকের কাছে যে 7 দিনের মাথায় পরীক্ষিতকে হত্যা করতে হবে। তো শ্রমিক এটা বুঝতে পারছে যে এই খবরটা অলরেডি তক্ষকের কাছে পৌঁছে গেছে, তক্ষক হয়তো অলরেডি খবর পাওয়া মাত্র কাজে নেমে পড়েছে। এখানে আমরা তক্ষককে আন্ডারওয়ার্ল্ডের ডন বা গ্যাংস্টার বলতে পারি, যে কিনা অর্থের বিনিময়ে গুপ্ত হত্যা করে। আর এই ব্যাপারে সে কিন্তু খুবই প্রফেশনাল, তাই সিংহী এই দায়িত্বটা তক্ষককে দিয়েছিল। নেক্সট, পরীক্ষিত যখন এই অভিশাপের কথা জানলো, তখন সে এক স্তম্ভ বিশিষ্ট একটি প্রাসাদে আশ্রয় নিল এবং তার আশেপাশে বিভিন্ন সর্প বিশারদদেরকে রাখলেন এবং প্রাসাদের চারপাশে সর্পনাশক ওষুধ প্রয়োগ করলো। এটা তো মহাভারতের কথা। এর রূপকটা হলো এক স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ, অর্থাৎ পরীক্ষিত একটি দুর্গের মধ্যে চলে গেল, যেই দুর্গটা হয়তো কোনো পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং যার প্রবেশদ্বার মাত্র একটাই। তক্ষক যদি পরীক্ষিতকে মারার জন্য আসেও, তাহলে তাকে একটা মাত্র প্রবেশদ্বার দিয়ে তাকে প্রবেশ করতে হবে, যার ফলে পরীক্ষিতের পক্ষে তাকে প্রতিরোধ করা সহজ হয়ে যাবে। এবং তার আশেপাশে সর্প বিশারদদেরকে রাখলেন। এর অর্থ হলো যে সে তার সেনাবাহিনীর দক্ষ সৈন্যদেরকে প্রাসাদের মধ্যে রাখলেন এবং প্রাসাদের চারপাশে সর্বনাশক ওষুধ প্রয়োগ করলেন, অর্থাৎ প্রাসাদের চারপাশে পরীক্ষা খনন করলেন, যার ফলে তক্ষক সহজে প্রাসাদে প্রবেশ করতে যাতে না পারে। পরীক্ষা মানে আমরা সবাই জানি যে সেই বিরাট খাল থাকে, যে খালের মধ্যে জল থাকে, যার ফলে শত্রুরা সহজে কিন্তু দুর্গ আক্রমণ করতে পারে না। নেক্সট, এরই মধ্যে আমরা জানতে পারি মহাভারত থেকে যে কাশ্যপ বলে একটি মুনি, তিনি কিনা পরীক্ষিতের কাছে আসছেন, কারণ কাশ্যপের কাছে তক্ষকের বিষের প্রতিকার রয়েছে। এখানেও একটা রূপক ব্যবহার করা হয়েছে যে তক্ষক যখন প্ল্যানিং করছিল যে কিভাবে পরীক্ষিতকে হত্যা করব, সেই প্ল্যানিংয়ের খবর অলরেডি কাশ্যপের কাছে চলে যায়। তক্ষক প্ল্যানিং করেছে যে সে পুরোহিতের ছদ্মবেশে ওই দুর্গে প্রবেশ করবে, মানে ওই প্রাসাদে প্রবেশ করবে এবং সে একটা ফলের মধ্যে লুকিয়ে থাকবে এবং সেই ফল যখন পরীক্ষিত খাবে, তো সেই ফল থেকে বেরিয়ে সে পরীক্ষিতকে হত্যা করবে। এটা তো মহাভারতের কথা, কিন্তু রূপকটা হচ্ছে এই জায়গায়। তো তক্ষক যে প্ল্যানিং করছিল, এই প্ল্যানিংয়ের খবর কিন্তু কাশ্যপ জেনে যায় এবং সেই প্ল্যানিংয়ের খবরটা বলার জন্যই কাশ্যপ কিন্তু পরীক্ষিতের কাছে আসছিল। এদিকে তক্ষকও জানতে পেরে যায় যে তার এই প্ল্যানিংয়ের খবর কি কাশ্যপ জেনে গেছে এবং সে যাচ্ছে পরীক্ষিতকে বলতে। তক্ষক কাশ্যপের সঙ্গে দেখা করলো এবং তাকে অনেক বোঝালেন, বললেন যে আপনি কেন আমার এই প্ল্যানিংয়ের কথা বলতে যাচ্ছেন। দেখুন, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। তক্ষক তো অলরেডি কাশ্যপকে হত্যা করে দিতে পারতো সেইখানে, যখনই জানতে পারলো যে সে পরীক্ষিতকে বলতে যাচ্ছে, কিন্তু সেখানে হত্যা করলো না। তার কারণ হচ্ছে একটা হতে পারে যে তক্ষকের যেমন একটা গ্যাং রয়েছে, সেমনি কাশ্যপেরও একটা গ্যাং রয়েছে। যখন তারা কথা একে অপরের সঙ্গে কথা বলছে, তখন তো এই জিনিসটা উঠে এসেছে যে হে তক্ষক, তুমি যদি আমাকে হত্যা করো তো আমার গ্যাংয়ের লোকেরা কিন্তু তোমাকে ছাড়বে না, তোমাকে হত্যা করবে, তোমার গ্যাংয়ের লোকদেরকে হত্যা করবে। তো ঝামেলা যায়নি তক্ষক। তক্ষক বললে, দেখুন মুনি, আপনি পরীক্ষিতকে বলে যে পরিমাণ ধন সম্পত্তি পাবেন আমি আপনাকে সেটা দেবো। কাশ্যপ দেখলেন ঠিকই, যদি আমি পরীক্ষিতকে বলেও দিই, তার সত্ত্বেও হয়তো তক্ষক পরীক্ষিতকে হত্যা করে দিতেও পারে। সবচেয়ে বড় ব্যাপার, তক্ষকের সঙ্গে আমার কি শত্রুতা বেড়ে যাবে, আমার গ্যাংয়ের সঙ্গে তক্ষকের একটা দ্বন্দ্ব দেখা দেবে, যেটা কিন্তু আমাদের উভয়েরই জন্য ক্ষতিকারক। তো এটা বোঝার পর কাশ্যপ ধন সম্পত্তি নিয়ে ফিরে চলে গেলেন। নেক্সট কীভাবে পরীক্ষিতের হত্যা হলো। তো মহাভারত থেকে আমরা জানতে পারি যে তক্ষক এবং তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করলেন এবং ফলমূল উপহার নিয়ে গেলেন রাজার জন্য, এবং তারই মধ্যে একটি সুন্দর ফলের মধ্যে তক্ষক কৃমি কীটের রূপ ধারণ করে সেখানে প্রবেশ করলে রাজা যখন সেই ফলে কামড় দিল, তখন সেই কীট বেরিয়ে এলো
এবং সে তক্ষকের রূপ ধারণ করে প্রকৃতিকে দংশন করলো। এটা আমরা মহাভারত থেকে জানতে পারি। কিন্তু এর মধ্যে যে রূপকটা লুকিয়ে আছে সেটা হলো যে তক্ষক এবং তার সাঙ্গপাঙ্গরা কোনো সন্ন্যাসী বা সাধু বেশ ধারণ করেন। তারা কি করলেন, তারা সৈন্যের বেশ ধারণ করলো, তারা সিপাহীর বেশ ধারণ করলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা এতটাই নিজেদেরকে ট্রেন করেছিল যে অন্যান্য সৈনিকরা সেটা কিন্তু বুঝতে পারলেন না। তো অলরেডি তারা প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। সুন্দর সুমিষ্ট ফলের ভেতরে থাকা কীটকে যেমন বাইরে থেকে দেখা যায় না, তেমনই সেই সৈন্যদের মাঝে তক্ষক এবং তার গ্যাং, যারা কিনা সৈন্যের রূপ ধারণ করেছিল, তারা কেউ চিনতে পারলো না। সেই সুযোগে তক্ষক পরীক্ষিতকে হত্যা করলো। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তথ্যবহুল বলে মনে হয়, তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।